সার্থকে পড়তে চলেছি দুর্যোগের রাত। এটি দেওয়া হয়েছে 50টি পুঁথির গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা গল্পের বই থেকে। পড়তে চললাম দুর্যোগের রাত। 1962 সালের কথা। আমার বয়স তখন 21 বছর। রেলে চাকরি পেয়ে মেদিনীপুরে আছি। তখন বৈশাখের শেষ। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছি সকলে। তার উপর ঝাঁঝা রোদ্দুর, কুলি খালসির কাজ। মেদিনীপুরের শহরের প্রান্তে কসাই নদীর তীরে বাঁধের ওপর আমাদের তাঁবু পড়েছে। ব্রিজে স্ট্যাম্পিং হচ্ছে তখন। সারাটা দিন রোদে কাজ করতে করতে ক্লান্ত অবসন্ন হয়ে পড়েছি। হঠাৎ বিকেলের দিকে আকাশ কালো করে একটা মেয়ে গেল। আমাদের সঙ্গে ছিল গুণধর মেট। বললে, রে বাবা, এই যে ঈশান মেঘ, বৃষ্টি একটু হবে বাবু। আমি বললাম, হোক না, হলে তো বাঁচি। সারাটা দিন যা গেল, একটু যদি বৃষ্টি হয় তো স্বস্তি পাই। আমাদের সঙ্গে যারা কাজ করছিল, কাজের শেষে তাদের অনেকেই যে যার বাড়ি চলে গেল। রইল ছিল গুণধর ও গোষ্ঠদা। গোষ্ঠদা কার্পেন্টার। ব্রিজের কাজ তো রেলের শিল্পের কাঠে বিদ করত। কাঠ ছোট করতে কার্পেন্টার লাগে, সবসময় প্রয়োজন এদের। তা সেই গোষ্ঠদা ও গুণধর দুজনেই বাজারের থলি হাতে চলে গেল বাজার করতে। নদীর ধারে নির্জন স্থানে তাঁবুর মধ্যে রইলাম আমি একা। কিছুতেই থাকতে চাই না আমি, কেননা একে দুর্যোগের পূর্বাভাস, তার উপর ওই ভয়ঙ্কর নির্জনতা। অথচ উপায় নেই। একজন অন্তত পাহারায় না থাকলে সর্বস্ব চুরি হয়ে যাবে। তাঁবু পাহারা দেওয়ার জন্যে চৌকিদার একজন থাকে, তবে সে লোকটা আজ 2 দিন হলো অনুপস্থিত। চৌকিদারের নাম জগাইদা। বড় ভালো মানুষ, বয়স হয়েছে। আমাকে বলে, এসব কাজ তোমাদের নয়, এর কোনো ভবিষ্যৎ নেই। এ কাজ ছেড়ে কোনো অফিসে যাতে ঢুকতে পারো সেই ধান্দায় লেগে যাও দেখি। জগাইদা তো ভালোই লোক, কিন্তু সে বলেই খালাস। কিন্তু অফিসের চাকরি আমাকে দেবে কি? তাই শুনে যাই জগাইদার কথা, আর তার শতকষ্ট সহ্য করে চাকরিটা বজায় রাখি। হাজার হলেও রেলের চাকরি তো। যাই হোক, সবাই চলে গেলে একা আমি মনমরা হয়ে বসে রইলাম। হঠাৎ আমার শরীরের উপর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। বুঝলাম বৃষ্টি হচ্ছে কোথাও। চারিদিকে অন্ধকার হয়ে এসছে, তবুও কোনো রকম করে আলোটা জ্বালালাম। হঠাৎ ঝড় উঠল। প্রথমে গোঁ গোঁ করে একটা শব্দ, তারপর কড়কড় করে বজ্রপাত। আলোর চাবুক একটা দিক থেকে দিগন্ত ছিটকে গেল। আমার যেন ডাক ছেড়ে কান্না এলো তখন। সত্যি বলতে কি, এই ভয়ঙ্কর নির্জনে আমার তখন ভূতের ভয় করতে লাগলো খুব। যত রাগ হলো আমার গুণধর গোষ্ঠদার ওপর। আমাকে এইভাবে একা রেখে ওদের চলে যাওয়াটা কি ঠিক হয়েছিল? আসলে বাজার করতে যাওয়াটা ওদের আছিলা। ওরা গেল নেশা করতে। বাজার হয়তো করবে, কিন্তু আজ তা না করলেও কোনো ক্ষতি ছিল না। এখন আমি একা এখানে কি করি? এই নির্জন ভূতের ভয়, সাপের ভয়, সব কিছু পেয়ে বসলেও আমাকে। এই দুঃসময় মনে হলো মনে মনে ভগবানকে ডাকতে থাকি। এমনকি এও ঠিক করলাম, এই চাকরি আর নয়, কাল সকাল হলেই পালাবো। গার্ডেন নিচের কর্তাদের বলবো, শালিমারে পোস্টিং দেন তো ভালো, নাহলে ইস্তফা। আমার এইসব চিন্তাভাবনার মধ্যে দেখি টর্চ হাতে কে যেন একজন দ্রুত আমার দিকে ধেয়ে আসছে। শুধু আসছে নয়, আমার নাম ধরেও ডাকছে। আমি তাঁবু থেকে বেরিয়ে এসে দেখি জগাইদা। জগাইদা রক্তচক্ষুতে বললেন, শয়তান দুটো কোথায় রে? বললাম, ওরা তো বাজারে। বাজারে গেছে? এই নির্জনে তোকে একা রেখে, তার উপর ওই দুর্যোগ? আমি না থাকলে দেখি ওদের সাহস বেড়ে যায় খুব। কিন্তু জগাইদা, তুমি 2 দিন কোথায় ছিলে? আর বলিস না, গিয়েছিলাম একটু মেয়ের বাড়ি, তা সে কি বিপদ। যাক, সেসব কথা। আমি যখন এসে গেছি তখন তোর আর কোনো চিন্তা নেই, কিন্তু এইখানে এক মুহূর্ত থাকিস না আর। কেন জগাইদা, এই অন্ধকারে যাব কোথায় আমি? চল, তোকে আমার পরিচিত একজনের বাড়িতে রেখে আসি। এই পরিস্থিতিতে মাঠের মাঝখানে কি পড়ে থাকা যায়? তাছাড়া আকাশের যা অবস্থা, তাতে ঝড় এখানেই উঠল। একটু পরে তাঁবু
কোথায় থাকবে কে জানে। বলার সঙ্গে সঙ্গে এই দারুণ একটা ঘূর্ণিঝড় হঠাৎই ধুলো বালি উড়িয়ে চারিদিকে ঘুরপাক খেতে লাগলো। তারপরে দেখি বাঁধের ওপর আমরা দুজন, কিন্তু তাবু উধাও। এরপর তুমুল বৃষ্টি। জগাইদা ভিজে ভিজেই আমাকে নিয়ে এলেন এক গোয়ালার বাড়ি। এসে হাঁক ডাক করতেই বাড়ির লোকজন বেরিয়ে এলো। জগাইদার বিশেষ পরিচিত এরা। জগাইদা বললেন, আজ রাত্রিটুকুর মতো এই ছেলেটাকে তোমার বাড়িতে একটু আশ্রয় দাও দেখনি। বদ্রলোকের ছেলে ওই রকম ফাঁকা জায়গায় এই দুর্যোগে থাকতে পারে কখনো? আমি তো আশ্রয় পেলাম, কিন্তু জগাইদা? বললাম, জগাইদা তুমি কোথায় যাবে? তাবু তো চিহ্ন নেই। তার উপরে এরকম ঘন ঘন বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি পড়ছে, শিলাবৃষ্টিও হতে পারে। জগাইদা বললেন, হোক, আমি যে চৌকিদার, এটাই তো আমার ডিউটি ভায়া। না হলে রেলের অত দামি দামি যন্ত্রপাতি একটু চোখের আড়াল হলে ওর একটু অবশিষ্ট থাকবে না। আর সে তো বুঝলাম, কিন্তু এই দুর্যোগে তুমি থাকবে কি করে? আমার জন্য চিন্তা করিস না, আমরা হচ্ছি জল কাদার মানুষ, এসব আমাদের গা শোয়া। আমি সেই রাতে গোয়ালার বাড়িতে আশ্রয় পেয়ে সত্যি বেঁচে গেলাম। ওদের বাড়িতে পোস্তর তরকারি, মৌরলা মাছের টক আর পেট ভরে ভাত খেয়ে আরামে শুলাম বটে, কিন্তু জগাইদার চিন্তায় আমার ঘুম হলো না। কেননা জগাইদা চলে যাওয়ার পর দুর্যোগ আরও প্রবল রূপ ধারণ করলো। ঘন ঘন বাজ পড়ার শব্দে বুকের ভেতরটা পর্যন্ত কেঁপে উঠল আমার। ভোরবেলা সবে একটু ঘুমিয়ে পড়েছি, এমন সময় গুণধর ও গোষ্ঠাদার ডাকে ঘুম ভাঙল। দুর্যোগ কাটলেও অন্ধকার তখনও কাটেনি, একেবারে নিশি ভোর যাকে বলে। গুণধর বলল, শোনো, আমরা স্টেশনের ধারে যাচ্ছি জগাইদাকে দেখতে। তুই সকাল না হওয়া পর্যন্ত এইখানেই থাক, বেলায় একেবারে শ্মশানে চলে যাবি। চমকে উঠলাম আমি। সে কি, কেন? মেয়ের বাড়ি থেকে ফেরার পথে জগাইদা সাপের কামড়ে মারা গেল। একেবারে জাতকে উঠে কেটেছে জগাইদাকে, বুঝলি? দারুণ বেশ তার। মোর সারা গায়ে যেন কাটা দিয়ে গেল। ওদের কথা যদি সত্যিই হয়, তাহলে কাল সন্ধেবেলা কে আমাকে এই বাড়িতে পৌঁছে দিয়ে গেল? আমি সকাল হতেই গোয়ালির বাড়ি থেকে বেরিয়ে নদীর ধারে আমাদের সে কর্মস্থলে গিয়ে পৌঁছলাম। তখন সেখানে অনেক লোকজন, আমাদের কুলি খালেশিরাও আসছে। সবাই বলল, আমরা তোমার কথাই ভাবছিলাম গো, এই দুর্যোগেই না গেল কাল। 3 দিনতে সহকর্মীকে হারালাম। জগাইদা তো মেয়ের বাড়ি থেকে ফেরার পথে সাপের কামড়ে মরল। গুণধর আর গোষ্ঠ মরল ফাঁকা মাঠে বজ্রপাতে। কখন? কাল সন্ধ্যাবেলা নেশা করতে গিয়ে। আর তো হাত পা যেন ঠান্ডা হয়ে গেছে। এমনও নাকি হয়? আমি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে স্টেশনের পথ ধরলাম। সেই শেষ। ধন্যবাদ। কেমন লাগলো এই গল্পটি? আরও এরকম গল্প শুনতে সাবস্ক্রাইব করুন চ্যানেল ওয়াক এন্ড টক উইথ সাত্ত্বিকে। ধন্যবাদ।